আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 18 কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে 18 জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী কর্মস্থল থেকে পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি অনুযায়ী তাদের নামের পাশে উল্লেখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তারা খরপোশ ভাতা পাবেন। বরখাস্তকৃত এসব কর্মকর্তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গণহত্যা সহ একাধিক মামলা রয়েছে। 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই দিন ট্রাইব্যুনালে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই দিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এর আগে 17 আগস্ট চতুর্থ দিনের সাক্ষ্য ও জেরা শেষ হয়। এদিন সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলিরাগা আব্দুস সামাদ। এরপর সাক্ষ্য দেন মিজান নামে আরেকজন। এরপর 8ম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন খুলনার নাইম শিকদার নামে এক শিক্ষার্থী। এর সাথে সাক্ষ্য দেন জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর সময় জীবিত শিক্ষার্থী শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা। এজন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের ও খুলনার সাবেক মেয়র সহ পুলিশের বিচার দাবি করেন তারা। গত 10 জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার এবং তারা ইতিবাচকভাবে সাড়া দিচ্ছে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনায় তিনি একথা জানান। একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন, অপরিকল্পিত অবকাঠামো, নাব্যতা হ্রাস, জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়েছে। এসব ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সমন্বিত টেকসই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। বাংলাদেশের মানুষের দৈনন্দিন আমিষের 60% আসে মাছ থেকে। বর্তমানে মানুষের গড় মৎস্য গ্রহণের পরিমাণ 67 গ্রাম। 12 লক্ষ নারী সহ মোট 2 কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই খাতের উপর নির্ভরশীল। দেশজ জিডিপিতে 2.53% এবং কৃষিজ জিডিপিতে 22.26% মৎস্য খাতের অবদান। এমন বাস্তবতায় অভয় আশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ 2025। মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট 16 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মাছকে প্রকৃতির উপহার হিসেবে আখ্যা দিয়ে এ সময় প্রধান উপদেষ্টা বলেন, পরিবেশ নষ্ট করে পানি দূষণ সহ নানা কারণে অপার সম্ভাবনাময় এই খাত হুমকির সম্মুখীন। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, নদ নদী সহ সকল জলাশয়ের নাব্যতা হ্রাস, সর্বোপরি জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। এ সকল ক্ষতিকর প্রভাব মোকাবেলার সমন্বিত টেকসই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে। একই সঙ্গে অধ্যাপক ইউনুস জানান, মাছ সহ সমুদ্র সম্পদকে কাজে লাগাতে পৃথিবীর অন্যান্য দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তারা সাড়া দিচ্ছেন, যাতে করে আমরা এই সম্পদের স্বীকৃতি দিই এবং মানুষের কল্যাণে সেই সম্পদ ব্যবহার করার সুযোগ দিই। মৎস্য উৎপাদনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ সম্ভাবনা খাতটিকে আরও বিকশিত করতে গবেষণার উপর জোর দেন প্রধান উপদেষ্টা।
মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরই মধ্যে শিবির সমর্থিত প্যানেলে ভিপি পদে আবু সাদিক কায়েম, স্বতন্ত্র প্যানেলে ভিপি পদে উমামা ফাতেমা সহ বেশ কয়েকজন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া ডাকসুতে এখন পর্যন্ত মোট 153 জন প্রার্থী নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা নির্ধারিত থাকায় শেষ মুহূর্তে প্রার্থীদের ভিড় দেখা গেছে। এবারের ডাকসু নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিনেট ভবনে আছেন সহকর্মী নূর হোসেন, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নূর, শেষ দিনে এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছে এবং প্যানেল ঘোষণা নিয়ে কি তথ্য আপনার কাছে আছে? লোপা, এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং কতজন জমা দিয়েছেন সেই তথ্যটি আসলে আমরা পাইনি। আমরা বেলা 12টা পর্যন্ত কতজন শিক্ষার্থী মনোনয়নপত্র আজকের বেলা 12টা পর্যন্ত সংগ্রহ করেছেন সেই তথ্য পেয়েছি। 153 জন ভিপি, জিএস, এজিএস সহ ডাকসুর যে 28টি পদ রয়েছে সেই 28টি পদে সর্বমোট 153 জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, এই তথ্য আমরা পেয়েছি। এবং বিকেল 4টার পরে 4:30টায় বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর যেই প্রধান নির্বাচনী কর্মকর্তা রয়েছেন, চিফ রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, তিনি আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন এবং সেই ব্রিফিংয়ে আমরা সুস্পষ্টভাবে জানতে পারবো ঠিক কতজন শিক্ষার্থী আজকে শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সর্বমোট কতজন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং এবারের এই নির্বাচনে ইসলামী ছাত্র শিবির প্রার্থিতা করছেন এবং এখন পর্যন্ত তাদের যে পূর্ণ প্যানেল রয়েছে সেই পূর্ণ প্যানেল আমরা পেয়েছি। ভিপি পদে সাদিক কায়েম, এজিএস পদে মহিউদ্দিন খান এবং জিএস পদে এস.এম. ফরাদ সহ বেশ কয়েকজন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া উমামা ফাতেমার নেতৃত্বে একটি স্বতন্ত্র প্যানেল হচ্ছে, সেই স্বতন্ত্র প্যানেলে ভিপি পদে উমামা ফাতেমা এবং জিএস পদে মহিউদ্দিন মাহি সহ বেশ কয়েকজন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং এর বাইরে আরও বড় যে প্যানেলটি হবার কথা রয়েছে ছাত্র দলের প্যানেল এবং গণতান্ত্রিক ছাত্র সংসদে, তারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যেই প্রধান নির্বাচনী কর্মকর্তার যে অফিস সিনেট ভবন সেখানে আসেননি, তবে বিকেলের মধ্যেও তারা এখানে এসে উপস্থিত হবেন এবং তাদের যে মনোনয়নপত্র রয়েছে সেই মনোনয়নপত্র তারা সংগ্রহ করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। লোপা, আমরা জানছিলাম আসন্ন ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের খবর। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। সকালে বিশ্ববিদ্যালয় পুরাতন প্রশাসনিক ভবনে নির্বাচনী অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয় এই কার্যক্রম। দুপুর পর্যন্ত কাউকেই মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে দেখা যায়নি। এর আগে গতকাল প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা, যেখানে ভোটার দেখানো হয়েছে 11,919 জন। 32 বছর পর 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নীলফামারী জেলার নবনির্বাচিত কমিটির উদ্যোগে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে উল্লেখ করে তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী ক্যাডার অপসারণের দাবি জানান। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ বিভ্রান্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এই পদ্ধতি দেশের জন্য উপযোগী নয়। এছাড়া আসন্ন ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। 16,399 জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং এজেন্ট হয়, পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? এদেশের মানুষ পিআর কি অধিকাংশ মানুষ তারা জানে না, জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়। সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে 2017 সালের পল্টন থানার নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে
কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সকালে শহীদুল ইসলাম বাবুল মামলাটিতে আপিলের শর্তে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 2023 সালের 23 নভেম্বর শহীদুল ইসলাম বাবুলকে এই মামলার রায়ে এক ধারায় 2.5 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি 2,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়। আসামিপক্ষের আইনজীবী জানান, এই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করবেন তারা। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিমের সদস্যরা তাদের চিকিৎসা দিচ্ছেন। রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার কারণে গত 17 বছরেও ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ে আইনে সংযুক্ত করা হয়নি। এর ফলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণাও দেন তারা। এক্সপেল ডুয়েল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর ভয়াবহতা। একদিনে প্রায় 500 রোগী ভর্তি হয়েছে দেশের বিভিন্ন হাসপাতালে। এ সময় মৃত্যু হয়েছে একজনের। সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন মহাখালী ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্নেল ডাক্তার তানভীর আহমেদ। দুপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি জানান, প্রতিদিন গড়ে 50 জন নতুন রোগী ভর্তি হচ্ছেন তাদের হাসপাতালে। জানান, জুলাই এর তুলনায় আগস্টে ডেঙ্গু রোগী দ্বিগুণ হয়েছে, আর এই ধারা অব্যাহত থাকলে সেপ্টেম্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 26,378 জন। ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানী ডিএনসিসি হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ এ পর্যন্ত কতজন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে কি বলছেন? হাসপাতালে রোগীর যদি কথা বলি, যে সকাল থেকেই রোগীরা আসছেন এবং তারা এখানে ভর্তি হচ্ছেন। হাসপাতাল পরিচালক যেটি আমাদেরকে বলেছিলেন যে গড়ে প্রতিদিন 50-এর বেশি রোগী বিভিন্ন এলাকা থেকে এই মহাখালী ডিএনসিসি হাসপাতালে ভর্তি হচ্ছেন। যদি দেখাই যে প্রতিটি বেডেই কিন্তু ঝুলছে, যে স্যালাইন ঝুলছে, তারা কেউ এখনও শুয়ে আছে। পরিবারের স্বজনরা কিন্তু হাসপাতালে গমগম করছে, কারণ এই জ্বরে আক্রান্ত হয়ে মিরপুর থেকে শুরু করে যদি বলি যে ঢাকার বিভিন্ন এলাকা থেকেও গতকালকে এবং আজকে এই মহাখালী ডিএনসিসি হাসপাতালে তারা ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরের যে রোগী, সেই রোগীর যদি হিসেব বলি যে বরিশালের রোগীর সংখ্যা খুব বেশি। সেই জ্বরে আক্রান্ত হয়ে দুদিন সেই বিভিন্ন এলাকার হাসপাতালে চিকিৎসা নিয়ে তারপরে এই কোভিড হাসপাতালে তারা এসেছেন। তারা বলছেন যে অনেকেই চিকিৎসা নিয়ে এখান থেকে চলেও গেছেন। যদি গতকালকে হিসাব বলি যে 400-র উপরে রোগী কিন্তু চিকিৎসা নিয়ে বিভিন্ন এলাকা, ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে তারা চলে গেছেন। তো হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তারা বলছেন যে সেপ্টেম্বরে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। এই ছিল আমার কাছে সবশেষ। লোপা, জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির খবর। ভারতে অনুষ্ঠিতব্য হকি এশিয়া কাপে অংশ নিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র পেয়েছে বাংলাদেশ। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তান নাম প্রত্যাহার করার পর এশিয়ান হকি ফেডারেশন AHF বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ হকি ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছেন। 27 আগস্ট ভারতের বিহারে শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশের অবশ্য এশিয়া কাপে খেলার সরাসরি সুযোগ ছিল, কিন্তু AHF কাপের ফাইনালে উঠতে না পারায় সেই সুযোগ হারায়। ফলে 43 বছরের ইতিহাসে এবারই প্রথম অংশ নিতে পারেনি বাংলাদেশ। স্বাগতিক ভারত ছাড়াও এশিয়া কাপে খেলবে চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান ও চাইনিজ তাইপে। চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেবে আগামী বছর বিশ্বকাপে। র্যাঙ্কিংয়ের পরের 5টি দল খেলবে বিশ্বকাপ বাছাইয়ে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।